ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital piracy of this content is a criminal offense. স্টোরি লাইন ইউটিউব চ্যানেল প্রেজেন্স আজ আপনাদের জন্য মঞ্জিল সেনের রচনা অবলম্বনে দানপত্র, গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি চান্দ্রিক। শুরু হচ্ছে মঞ্জিল সেনের লেখা এক অন্য ধারার গল্প, দানপত্র। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন। তাহলে শুরু করা যাক। জ্যাঠামণির চিঠিতে খুব অবাক হলো কুশল। সেই যে বছর 20 আগে ওর বাবা ওদের নিয়ে গ্রাম ছেড়েছিলেন, তারপরে ওখানকার সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি। জ্যাঠামণিও এতদিন ওদের খোঁজ খবর করেননি। ওর তখন বয়স মাত্র 7। বাবার সঙ্গে জ্যাঠামণির কি নিয়ে যেন খুব কথা কাটাকাটি হয়েছিল। জ্যাঠাইমাও তাতে যোগ দিয়েছিলেন। ওর এখনো মনে আছে, মা দরজার একপাশে ঘোমটা টেনে পাষাণ মূর্তির মতো দাঁড়িয়েছিলেন, একটা কথাও বলেননি। সেই দিনই বাবা ওকে আর মাকে নিয়ে হুগলি শহর থেকে একটু দূরে ওর মামার বাড়ি গিয়ে উঠেছিলেন। ওদের ওখানে রেখে তিনি চলে গিয়েছিলেন কলকাতায়। হাড় ভাঙা পরিশ্রম করে তিনি নিজের পায়ে দাঁড়িয়েছিলেন। তারপর ওদের মামার বাড়ি থেকে নিয়ে এসেছিলেন। যতদিন ওরা মামার বাড়ি ছিল বেশ সুখেই ছিল। দাদু দিদিমা বেঁচে ছিলেন না, কিন্তু 2 মামা ওকে আর মাকে বুক দিয়ে আগলে রেখেছিলেন। বাবাকেও ওখানে থেকে যেতে বলেছিলেন, ওখানে কাজের ব্যবস্থা করে দেবেন এ কথাও বলেছিলেন, কিন্তু বাবা রাজি হননি। তিনি ছিলেন খুব আত্মাভিমানী, নেহাত নিরুপায় হয়েই ওদের মামার বাড়ি রেখেছিলেন। পরে কুশল জেনেছিল গাঁয়ে ওদের দোতলা বাড়ি, প্রচুর জমি জমা, ধান ভাঙার কল, যা কিছু ছিল সবই জ্যাঠামণি বাবার সরলতার সুযোগ নিয়ে নিজের আর জ্যাঠাইমার নামে করে নিয়েছিলেন। জ্যাঠতুতো 2 দিদি পর্যন্ত মার সঙ্গে খারাপ ব্যবহার করত। এসব নিয়েই বাবা একদিন কথা বলতে গিয়েছিলেন, তার ফলেই কথা কাটাকাটি। এসব কথা কিন্তু কুশল বাবা কিংবা মার মুখে শোনেনি, শুনেছে বড় মামিমার মুখ থেকে। তিনি বলতেন, ঠাকুর জামাইকে এমনভাবে যারা ঠকিয়ে আখের গুছিয়ে নিল, ভগবান তাদের একদিন না একদিন ঠিকই শাস্তি দেবেন। বড় মামিমার মনটা ছিল বড় কোমল। মাকে বুঝতেই দিতেন না যে তিনি ভাইদের আশ্রয়ে আছেন। সংসারের সব কাজে মার সঙ্গে পরামর্শ করতেন। বড় হয়ে কুশল বুঝেছিল মাকে সংসারের মধ্যে একাত্ম করে নেবার জন্যই তিনি ওটা করতেন। ছোট মামিমা আবার ছিলেন বড় মামিমার ভীষণ অনুগত। তার ছেলে মেয়ে ছিল না, তাই কুশলকে খুব আদর যত্ন করতেন। বড় মামার 2 ছেলে মেয়ে, তাদের সঙ্গে কুশলের খুব ভাব হয়েছিল। বাবা যখন ওদের ওখান থেকে নিয়ে গিয়েছিলেন, তখন শুধু বড় মামিমা, ছোট মামিমা আর মামাতো ভাই বোনেরাই কাঁদেনি, 2 মামার চোখ থেকেও জল বেয়ে এসেছিল। মামার বাড়ির প্রাচুর্যের মধ্যে থেকে কলকাতায় এসে জীবনের কষ্টকর রূপটা দেখল কুশল। বাবাকে তখনও উদয় আসত পরিশ্রম করতে হয়।
সামান্য রুজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, মোটামুটি দাঁড় করিয়েছেন। একটা পুরনো বাড়ির একতলার স্যাঁতস্যাঁতে একটা ঘর, এজমালি কলঘর, আর বারান্দার একপাশে চট দিয়ে ঘেরা রান্নার ব্যবস্থা। এই ছিল ওদের সংসার। কুশলের তো কান্নাই পেয়ে গিয়েছিল। মার মুখে কিন্তু এতটুকু ম্লান ছায়া পড়েনি, বরং তিনি যেন নিজের সংসার পেয়ে খুশিতে ডগমগ হয়ে উঠেছিলেন। কুশল বাড়ির কাছেই একটা সাধারণ স্কুলে ভর্তি হয়েছিল। লেখাপড়ায় বরাবরই ভালো ছিল, স্কুল কলেজে খুব ভালো রেজাল্ট করেছিল। ইলেকট্রনিক্স ছিল ওর প্রিয় বিষয়, তাই নিয়ে শেষ করেছিল পড়া। 2 বছর হলো ও দিল্লিতে একটা বহুজাতিক সংস্থায় চাকরি করছে। ভালো মাইনে, ফ্রি কোয়ার্টার্স, গাড়ি, আরও অনেক সুবিধা পেয়েছে অফিস থেকে। তার আগে অবশ্যই কিছুদিন কলকাতায় চাকরি করেছিল। দুঃখ শুধু একটাই, যখন সবে ওরা সুখের মুখ দেখতে শুরু করেছে, একটা ভালো বাড়িতে গুছিয়ে বসেছে, ঠিক তখনই পর পর বাবা আর মা মারা গেলেন। জ্যাঠামণির চিঠিটা তাই ওকে অবাক করেছিল। মনে মনে ও যে একটু বিরক্তি বোধ করেনি তা নয়, ওদের দুঃখ কষ্টের জন্য জ্যাঠামণি যে দায়ী এটা ও কেমন করে ভুলবে। চিঠিটাও পড়ল। স্নেহের কুশল, তুমি আমার পত্র পাইয়া খুব আশ্চর্য হইবে, সেটাই স্বাভাবিক। তার আগে জানাই, তোমার বর্তমান ঠিকানা আমি তোমার মামার বাড়ি হইতে সংগ্রহ করিয়াছি। তোমার পিতা আমার সহোদর, তাহার সহিত আমি যে ব্যবহার করিয়াছি, ঈশ্বরের বিচারে তার ক্ষমা নাই। তাই এই বৃদ্ধ বয়সে আমি অনুশোচনায় দগ্ধ। তোমার জ্যাঠাইমা অনেক দিন হইল গত হইয়াছেন। খুব কষ্ট পাইয়া তিনি দেহত্যাগ করিয়াছেন। আমার 2 কন্যাও অকালে আমাদের মায়া কাটাইয়া চলিয়া গিয়াছে। যে লোভে অন্ধ হইয়া আমি আমার সহোদরকে সব কিছু হইতে বঞ্চিত করিয়াছিলাম, সেই পাপের শাস্তি এখন আমাকে ভোগ করিতে হইতেছে। আমি বৃদ্ধ, অনুতপ্ত, তোমার নিকট ক্ষমা প্রার্থী। তোমার কাছে একান্ত অনুরোধ, একবার তুমি আসিয়া আমার সহিত সাক্ষাৎ করো। তোমাকে আমার অত্যন্ত প্রয়োজন। আমার অপরাধের প্রায়শ্চিত্ত করার সুযোগ একবার আমাকে দাও, ইহাই আমার একান্ত অনুরোধ। নতুবা মরিয়াও আমি শান্তি পাইব না। আশা করি তুমি এই অনুতপ্ত সর্বহারা বৃদ্ধের অনুরোধ উপেক্ষা করিবে না। ইতি তোমার জ্যাঠামণি। তুমি যথাশীঘ্র সম্ভব আসিও, কারণ আমি মৃত্যুর পদধ্বনি শুনিতে পাইতেছি। বার কয়েক পড়ার পর স্তব্ধ হয়ে বসে রইল কুশল। ছোটবেলার দিনগুলোর কথা যেন ছবির মতো ওর চোখের সামনে ভেসে উঠছে। কয়েকদিন পরে রাজধানী এক্সপ্রেসে হাওড়া স্টেশনে নামল কুশল। ট্রেন সেদিন অস্বাভাবিক রকম লেট ছিল। রিটায়ারিং রুমে স্নান পর্ব সেরে স্টেশনের ডাইনিং রুমেই ও খেয়ে নিল। তারপর
একটা লোকাল ট্রেন ধরল। যে স্টেশনে ওকে নামতে হবে সেখান থেকে ওদের গ্রাম বেশ কিছু দূরে। শীতকাল। স্টেশনে যখন ও নামলো তখন চারদিক অন্ধকার। একটা সাইকেল রিকশায় উঠে বসলো, সঙ্গে শুধু ছোট একটা সুটকেস। চারদিকে অনেক পাকা বাড়ি উঠেছে। সেই গ্রাম এখন আর চেনা যায় না। জ্যাঠামণির নাম বলতেই রিক্সা চালক চিনতে পারল। আধ ঘন্টা 40 মিনিট পর দোতলা বাড়িটার সামনে এসে থামল রিক্সা। কুশল তাকিয়ে দেখছিল। এই বাড়িতেই ওর বাল্যকাল কেটেছে। অনেকটা জমি নিয়ে বাড়ি, তাই আশপাশ ফাঁকা। অন্ধকারে যেন ডুবে আছে বাড়িটা। রিক্সা চালক বলল, বাবু, বাড়িতে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। কুশল ভাবল এই অভিশপ্ত পুরীতে জ্যাঠামণি এখন একাই থাকেন, তাই বোধহয় এত অন্ধকার। ও রিক্সা চালককে বলল, তুমি একটু অপেক্ষা করো ভাই, আমি দেখে আসি। ও সুটকেসটা হাতে নিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেল। ওর এখন সব মনে পড়ছে। গেট থেকে বেশ কিছুটা ভেতরে বাড়িটা, গাছগাছালিতে ঘেরা। সদর দরজায় কয়েকবার কড়া নাড়তে হলো। তারপর খুলে গেল দরজা। অস্থি চর্মসার এক বৃদ্ধ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছেন। এই কি ওর জ্যাঠামণি? এখন নিশ্চয়ই বয়স 70-এর কোঠায়। কে? আমি কুশল, দিল্লি থেকে আসছি। আয় বাপ আয়, আমি যে তোর অপেক্ষাতেই আছি। তুই না আসা পর্যন্ত যেতে পারছি না। জ্যাঠামণি কোথায় যাবার কথা বলছেন কুশল বুঝতে পারল না। ও বলল, হ্যাঁ আমি আসছি, আগে রিক্সাটা ছেড়ে দিয়ে আসি। কুশল গিয়ে রিক্সা চালকের ভাড়া মিটিয়ে 5 টাকা বকশিস দিল। লোকটা খুশি হয়ে বলল, নমস্কার বাবু। চলে গেল রিক্সা। কুশল ফিরে এলো, জ্যাঠামণিকে প্রণাম করল। জ্যাঠামণির খালি পা, গায়ে একটা চাদর পর্যন্ত নেই। পা ঠান্ডায় যেন হিম হয়ে গেছে। জ্যাঠামণি ওকে আলো দেখিয়ে দোতলায় নিয়ে গেলেন। বললেন, বাবা কুশল, আমি এই পাপপুরি যক্ষের মতো আগলে আছি। তুই এসব নিয়ে আমাকে মুক্তি দে। এসব নিয়ে আমি কি করব জ্যাঠামণি? এখানে আমি কোনোদিনই থাকবো না। তাছাড়া বাবা মা যা ভোগ করতে পারলেন না, তা আমি ছেলে হয়ে কোন মুখে ভোগ করব? ও সব কথা বলে আর আমায় অপরাধী করিস না কুশল। জানি আমার পাপের ক্ষমা নেই। অহরহ বৃশ্চিক দংশনের মতো আমার বুকের ভেতরটা জ্বলছে। এই বিষয় সম্পত্তি এখন আমার কাছে বিষ। তোকে যদি এসব ফিরিয়ে না দিই তবে যে নরকেও আমার ঠাঁই হবে না বাবা। কিন্তু এসব নিয়ে এখন আমি কি করব? তোর যা খুশি তাই কর। সব বিক্রি করে দে, বিলিয়ে দে, যা তোর ইচ্ছে। শুধু আমাকে তুই মুক্তি দে বাবা। আমাকে দায় মুক্ত না করলে আমার যে মুক্তি নেই। জ্যাঠামণির গলায় যেন
কাকুতি ঝরে পড়ল। কুশল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ ঠিক আছে, তোমার যদি তাতে শান্তি হয় তবে তাই হোক। লণ্ঠনের আলোয় কুশল লক্ষ্য করল জ্যাঠামণির মুখ যেন উজ্জ্বল হয়ে উঠেছে, যেন ভীষণ একটা উদ্বেগের হাত থেকে মুক্তি পেলেন তিনি। তুই আমাকে বাঁচালি বাবা, ভগবান তোর মঙ্গল করুন। এই যে তুই একটু বস, আমি আসছি। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। কুশল তাকিয়ে দেখল ঘরে একটা বড় খাট আর কিছু আসবাব, দুটো আলমারিও চোখে পড়ল। জ্যাঠামণি ফিরে এলেন। তার হাতে একটা বড় খাম, সেটা কুশলের হাতে দিয়ে বললেন, এই নে, এর মধ্যে আমার দানপত্র আছে। বাড়ি, জমি জমা, বিষয় সম্পত্তি সব আমি তোর নামে লিখে দিয়েছি। উকিলের সামনে সই করেছি, দুজন সাক্ষীর সইও আছে, কোনো গোলমাল নেই। কুশল খামটা টেবিলের ওপর রাখল। জ্যাঠামণি বললেন, রাত্রে তোর খাবার অসুবিধে হবে। আমি একা মানুষ, রাত্রে আর রান্না বান্নার ঝামেলা করি না, খই দুধ খেয়েই কাটিয়ে দিই। তুই আজ আসবি জানলে ব্যবস্থা করতাম। ও নিয়ে তুমি চিন্তা করো না জ্যাঠামণি, আমি আজ বেলা করে খেয়েছি, একেবারে খিদে নেই। তবে তোর বিছানাটা করে দিই। না না, তুমি কেন করবে, আমি নিজেই করে নিতে পারবো। লেপ মশারি সবই তো আছে দেখছি। ঠিক পারবি তো বাবা? হ্যাঁ হ্যাঁ, দিল্লিতে আমি একাই তো থাকি, নিজের অনেক কাজই আমাকে করতে হয়, তুমি চিন্তা করো না। তবে তুই বিছানা করে শুয়ে পড়, অনেক ধকল গেছে আজ তোর। এই নে, এই লণ্ঠনটা ঘরে রইল। জ্যাঠামণি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু আবার ফিরে দাঁড়ালেন। তারপর বললেন, তোরা যখন এখান থেকে চলে গেলি তখন তুই খুব ছোটবেলার কথা মনে আছে তোর? কিছু কিছু আছে। বাবার সঙ্গে তোমাদের কথা কাটাকাটি হচ্ছিল, আর মা ঘোমটা টেনে দরজার পাশে চুপ করে দাঁড়িয়েছিলেন, সেই দৃশ্যটা স্পষ্ট মনে আছে। তোর মা ছিলেন সাক্ষাৎ লক্ষ্মী, শত অবিচারেও কোনো দিন মুখ ফুটে প্রতিবাদ করেননি। আমি সেই মা লক্ষ্মীকেই পায়ে ঠেলেছি। কুশলের কানে একটা দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো। তারপরে চলে গেলেন জ্যাঠামণি। কুশল বিছানা করে শুয়ে পড়ল। শীতের রাত, তার উপর সারা দিনের ধকল। লেপ মুড়ি দিয়ে বালিশে মাথা ঠেকাতে না ঠেকাতেই চোখে নেমে এলো রাজ্যের ঘুম। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কুশল ঘরে ফিরে এলো। খামটা টেবিলের ওপর ছিল, সেটা হাতে নিয়ে ভেতরের কাগজটায় ও একবার চোখ বোলালো, তারপর রেখে দিল সুটকেসের ভেতর। একটু চা পেলে ভালো হতো। জ্যাঠামণি হয়তো এখনো ওঠেননি, বুড়ো মানুষ। ও বেরিয়ে পড়ল, যদি বাইরে কোনো চায়ের দোকান চোখে পড়ে। কিছুটা হাঁটবার পর একটা বাড়ি দেখতে পেল কুশল। এই বাড়িটা আগেও ছিল। ওর মনে পড়ল এই বাড়িতে ও আসতো। বাড়িটার সামনে দাঁড়িয়ে কুশল ইতস্তত করছিল। এমন সময় আধ পাকা চুলওয়ালা একজন ভদ্রলোক বেরিয়ে এলেন। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে বললেন, কাকে চাই? না মানে, আমি ছোটবেলায় এখানেই থাকতাম। আমার নাম কুশল মজুমদার, আমার জ্যাঠামণির নাম অম্বিকা মজুমদার।
গতকাল রাতে আমি এখানে এসেছি। কুশল, তুমি অনন্তর ছেলে? আজ্ঞে হ্যাঁ, এ বাড়িতে আমি ছোটবেলায় আসতাম। আসবেই তো, তোমার বাবা যে আমার খুব বন্ধু ছিলেন। আমি কত বলেছিলাম বিষয় সম্পত্তির জন্য কেস লড়তে। এখানকার সবাই জানতো তোমার জ্যাঠামণি কেমন করে তোমার বাবাকে ঠকিয়েছিলেন। সাক্ষীর অভাব হতো না, কিন্তু তোমার বাবা কিছুতেই রাজি হননি। দাদার বিরুদ্ধে কোর্ট কাচারি প্রাণ গেলেও নয়, এ কথাই বলেছিলেন তিনি। এসো এসো এসো, ভেতরে এসো। তিনি কুশলকে ভেতরে নিয়ে গেলেন, বাড়ির সবাইকে ডেকে ওর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এরই মধ্যে একটি বউ এক পেয়ালা চা আর একটা রেখা বিতে কুচো নিমকি দিয়ে গেল। চায় চুমুক দিয়ে কুশল যেন বাঁচল। তারপর হঠাৎ তুমি এখানে? তোমার জ্যাঠামণির খবর তোমাকে কে দিল? কে আবার দেবে? জ্যাঠামণি নিজেই আমাকে এখানে আসার জন্য চিঠি লিখেছিলেন। বিষয় সম্পত্তি সব আমাকে দিয়ে তিনি মুক্ত হতে চান। এই সুবুদ্ধিটা যদি তাঁর আগে হতো। তা গতকাল রাতে তুমি এসেছো বললে, কোথায় উঠেছো? কেন, আমাদের বাড়িতেই। আর কোথায় উঠব? জ্যাঠামণি তো আমার অপেক্ষাতেই ছিলেন। তোমার অপেক্ষায় ছিলেন? হ্যাঁ, কাল রাতে তার সঙ্গে অনেক কথা হলো। জ্যাঠামণি অনেক দুঃখ করলেন অতীতের ঘটনার জন্য। তার দানপত্র আমার হাতে তুলে দিলেন। আমি অবশ্যই নিতে চাইনি। কি হবে এসব দিয়ে আমার? ঘরের মধ্যে কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। তারপর সেই ভদ্রলোকই মৃদু কণ্ঠে বললেন, তোমাকে একটা কথা বলা হয়নি। 3 দিন হলো তোমার জ্যাঠামণি মারা গেছেন। শ্বাসকষ্টে ভুগছিলেন। বাড়িতে একজন কাজের লোক ছিল, সেই তার দেখাশোনা করত। সেও চলে গেছে। আমরাই তো তোমার জ্যাঠামণিকে দাহ করেছি। কিন্তু আমি যে... হতভম্বের মতো বলল কুশল। তখনই ওর মনে পড়ল জ্যাঠামণির সঙ্গে দেখা হতেই তিনি বলেছিলেন, আমি যে তোর অপেক্ষাতেই আছি, তুই না আসা পর্যন্ত যেতে পারছি না। তবে কি তার অনুতপ্ত আত্মা যতক্ষণ পর্যন্ত না দলিলটা ওর হাতে তুলে দিচ্ছে ততক্ষণ মুক্তি পাচ্ছিল না? শেষ হলো মঞ্জিল সেনের রচনা অবলম্বনে দানপত্র। গল্প পাঠ কুশল, জ্যাঠামণি এবং ভদ্রলোকের চরিত্রে চান্দ্রিক দে। বিশেষ ধন্যবাদ মহুয়া দে। ধ্বনি পরিকল্পনায় স্নেহাদ্র শর্মা। পরিচালনায় চান্দ্রিক দে। আবার পরের সপ্তাহে দেখা হবে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।